মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় বিচারপতিগণ, সুধীবৃন্দ, বারের সদস্যবৃন্দ, উপস্থিত ভদ্রমণ্ডল ও ভদ্র মহিলাগণ, মহিলা আছেন তাই বলতে হলো, আপনারা আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের সঙ্গে দেখা করার, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আপনাদের সঙ্গে বিশাল সৌভাগ্য আমার হয়েছে। আমার অনেক বাল্যকালের সহকর্মী এখানে আছেন, যাদের সঙ্গে রাজনীতি করেছি, পড়েছি, খেলেছি, তারা অনেকেই উপস্থিত আছেন। আজ সত্যই আনন্দ প্রকাশ করতে হয় এই জন্য যে স্বাধীন বাংলার মাটিতে আজ আমাদের স্বাধীন সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছে। স্বাধীন জাতি হিসাবে যদি স্বাধীন সুপ্রিম কোর্ট না থাকে, তাহলে সে জাতি পরিপূর্ণতা লাভ করতে পারে না। আমাকে স্মরণ করতে হয় আপনাদের এই বারের অনেক সদস্য যারা জালেম পাকিস্তানি সৈন্য ভাইদের কাছে শহীদ হয়েছেন। আপনাদের অনেক সহকর্মী মরহুম মশিউর রহমান, মরহুম আমিনুদ্দিন, আরো অনেকেও শহীদ হয়েছেন। অনেক বারের সদস্য তাদের কালো কোট ত্যাগ করে গরিলা ট্রেনিং নিয়ে, অস্ত্র নিয়ে বাংলার মধ্যে ঢুকেছিল যুদ্ধ করার জন্য বর্বর বাহিনীর বিরুদ্ধে। আপনাদের অনেকে না জানতে পারেন, আমি জানি, তারা অনেকে আমার সহকর্মী। তাদের কথা স্মরণ না করলে অন্যায় করা হবে। আজ এই শুভ দিনে স্মরণ করতে হবে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ কৃষি সন্তান যারা শহীদ হয়েছে এদেশের স্বাধীনতার সংগ্রামে, যারা জীবন দিয়েছে, যারা পঙ্গু হয়ে ঘরে আছে, তাদের কথা স্মরণ করতে হয়। যে তাদের কথা আমরা ভুলে যাই, স্বাধীনতা মিথ্যা হয়ে যাবে। যাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীনতা পেয়েছি, যাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা আমাদের জাতীয় পতাকা উঠাতে পেরেছি, যাদের ত্যাগের বিনিময়ে আজ আমাদের সুপ্রিম কোর্ট, আজ আমাদের দেশে আইনের শাসন হতে চলেছে, তাদের আমাদের স্মরণ করা প্রয়োজন। আমি নিশ্চয়ই সুখী হতাম যেমন আমি পিজি হসপিটালে গিয়ে দেখি যে এতজন ডাক্তারের নাম, যারা শহীদ হয়েছে তাদের নাম লিখে ফলক করে রাখা হয়েছে। আমি সুখী হতাম বাল লাইব্রেরির সদস্য ভাইয়েরা যদি সহকর্মীরা যা শহীদ হয়েছেন এই সুপ্রিম কোর্টের গেটে আছি দেখতে পেতাম যে শহীদদের নাম সেখানে লেখা রয়েছে। আমি সুখী হতাম। ব্যাধি মাফ করবেন, আপনাদের আমি কি করছি না। আজ যারা আমাদের মাননীয় বিচারপতি কয়েকটা কথা তুলেছেন, বারের প্রেসিডেন্ট, আমাদের অ্যাটর্নি জেনারেল, আইনের শাসনে আমরা বিশ্বাস করি এবং আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্যই আমরা সংগ্রাম করেছি এবং এই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই বহু মানুষের রক্ত দিতে হয়েছে। বাংলাদেশে আইনের শাসনই প্রতিষ্ঠিত হবে, সেই জন্যই শাসনতন্ত্র দেওয়া হয়েছে এত তাড়াতাড়ি। ক্ষমতায় থাকার ইচ্ছে নিয়ে যে রাজনীতি করতাম, আপনারা নিশ্চয়ই যারা আমার পাশে বসে আছেন জানেন যে তাল তাল মিলিয়ে, গুলগাল মিলিয়ে বহুকাল ক্ষমতা থাকতে পারতাম, কিন্তু ক্ষমতার জন্য রাজনীতি করি নাই, রাজনীতি করেছিলাম মানুষের মুক্তির জন্য। সে মানুষের মুক্তি
নীতি মিথ্যা হয়ে যাবে যদি মানুষ তার মানবাধিকার না পায়, আইনের শাসন না পায়। দেশের অবস্থা আপনারা ভালো করে জানেন। আপনারা বুদ্ধিজীবী মানুষ, আপনারা লেখাপড়া করেন, আপনারা আইন নিয়ে আলোচনা করেন, দেশের সমস্যা আপনাদের সামনে আসে, দেশের অবস্থা আপনারা ভালো করে জানেন। অনেকেই আপনারা এখানে ছিলেন, অনেকেই রাত্রে ঘুমাতে পারেন নাই, রাত্রে এনএফসি করে আপনাদের দিন কাটাতে হয়েছে। অনেকেই দেশ ত্যাগ করে, মাতৃভূমি ত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছিলেন, অনেকে আত্মগোপন করেছিলেন। আপনার দেশের জানেন যে 9 মাসে কি বৈশেষিক তাণ্ডবলীলা আমার বাংলাদেশের মাটিতে হয়েছে। অর্থনীতি ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে, সশস্ত্র বাহিনীকে ধ্বংস করা হয়েছে, পুলিশ বাহিনী বিডিআরকে ধ্বংস করা হয়েছে, ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেওয়া হয়েছে, পৌরসভা ধ্বংস করে দেওয়া হয়েছিল। আর্থিক একটা ভস্মীভূত দেশের উপরে দেশ স্বাধীন হয়েছে। তারপরেও যাতে আইনের শাসন চলে সেই দিক দিয়ে আমরা নজর দেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনাদের অসুবিধা না হয়। আপনারা নিশ্চয়ই আল্লাহর কাছে শুকর করবেন যে বেতন আপনারা পান, কোর্টে আপনারা আসেন, গাড়ি আপনারা চড়েন, পেট্রোল আপনারা পান, রাত্রে ঘুমাতে পারেন। আপনাদের শুকর করা প্রয়োজন। কারণ কি ছিল আপনাদের আপনারা ভালো করে জানেন, কি দিয়ে এই দেশ শাসন গ্রহণ করেছি সে অবস্থা আপনারা জানেন। আমি এই বিষয়ে আলোচনা করতে আপনাদের কাছে চাই না, কিন্তু আমরা চাই যে আইনের শাসন হোক। বহুদিন আমরা দাবি করেছি যে আজকে শাসনতন্ত্র হয়ে গেছে। শাসনতন্ত্র পরিপূর্ণতা লাভ করতে পারে আমরা কিভাবে কাজ করি তার উপর নির্ভর করে। কাগজে অনেক ভালো ভালো কথা লেখা থাকে, দুনিয়ার কোন শাসনতন্ত্রই খারাপ কথা লেখা নাই, কিন্তু সে যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করে কাজ করে এগিয়ে না যাই তাহলে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমাদের শাসনতন্ত্রের আমাদের আদর্শ আছে, যে আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। যেমন 4টে স্তম্ভের উপরে এই দেশের আমাদের দেখে ফান্ডামেন্টাল রাইট বলেন আপনারা, আদর্শ আমরা বলি। 4টে রাষ্ট্রীয় আদর্শের উপর ভিত্তি করে এই দেশ চলবে, এইটাই হলো শাসনতন্ত্রের মূল কথা। এইটাকে যদি ধ্বংস করতে না পারে, যেমন এক্সিকিউটিভ, যেমন আইনসভা, তেমনি আপনাদের সুপ্রিম কোর্টেরও অধিকার রয়েছে যাতে এর উপরে কেউ হস্তক্ষেপ করতে না পারে। আপনারা যখন বলেন, আমরাও তখন বলেছি এবং আমরা এটা বিশ্বাস করি যে জুডিশিয়ারি সেপারেট হবে এক্সিকিউটিভ থেকে। অনেকে বলেন কমপ্লিট সেপারেশন। কোন রাষ্ট্রে কোনো কিছু কমপ্লিট সেপারেশন হয় না, একের সঙ্গে অন্যটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। একই রাষ্ট্রের কাঠামোর মধ্যে যে অর্গানগুলো থাকে, যেমন জুডিশিয়ারি একটি অর্গান, যেমন এক্সিকিউটিভ একটা অর্গান, যেমন লেজিসলেটিভ একটা অর্গান, এর মধ্যে যদি কপারেশন না থাকে তাহলে সে দেশের মধ্যে কেওয়াজ সৃষ্টি হয়, যে কেওয়াজের ফলে শেষ পর্যন্ত 1958 সালের পর থেকে আপনার যে দশা হয়েছিল যে সেই দশাই হয়। সে যে একের সঙ্গে অন্যটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু যার যার যেখানে ক্ষমতা রয়েছে সেটা তারা নিশ্চয়ই প্রতিপালন করবেন। আমরা আইনের শাসনে বিশ্বাস করি, আপনারা আইনের শাসন পরিচালিত করবেন। আইনের মধ্যে যে গোলমাল হয় সেখানে আপনাদের ইন্টারপ্রিটেশন দেওয়ার ক্ষমতা রয়েছে। লেজিসলেটিভ মনে করে যে তাদের পরিপূর্ণতা হচ্ছে না, তাদের ক্ষমতা রয়েছে নতুন আইন পাশ করার। এমন কন্ট্রোভার্সির মধ্যে দেশে যাওয়া উচিত হবে না যার দেশের মধ্যে রেষারেষি সৃষ্টি হয়। সেই জন্য আইনের শাসন করতে হলে দেশের যে আমাদের শাসনতন্ত্রের মধ্যে যে মৌলিক জিনিস রয়েছে সেটাকে মেনে নিয়েই করতে হবে বলে আমি বিশ্বাস করি। আমি আইনজীবী নয়, আপনারা আইনজীবী, আপনারা ভালো বোঝেন, আপনারা বুদ্ধিজীবী, আপনারা ভালো বোঝেন। আমি আইনজীবী কোনদিন হতে পারি নাই, তবে আসামি হওয়া সৌভাগ্য আমার যথেষ্ট হয়েছে জীবনে। আপনাদের কাছে সেটি আমার অনুরোধ থাকবে, দেশের শাসনতন্ত্রকে
যাতে উপযুক্ত ব্যবহার হয় সেদিকে আপনারা নজর রাখবেন। কারণ সে ক্ষমতা শাসনতন্ত্রে আপনাদের দেওয়া হয়েছে। যে আইন শাসনতন্ত্রের বিরুদ্ধে হবে তার সম্বন্ধে মতামত দেওয়ার অধিকার আপনাদের রয়েছে, নাকচ করার অধিকার আপনাদের রয়েছে। কিন্তু অনেক সময় ভ্যাকুয়াম সৃষ্টি হয়ে যায়, সেদিকে আমাদের খেয়াল রাখা প্রয়োজন হয়ে পড়েছে। আমি আপনাদের অ্যাডভাইস দিতে চাই না, আপনারা এই জিনিসটা আমার চেয়ে অনেকে বেশি বোঝেন, আপনারা করবেন। আপনাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে, কেউ কোনোদিন হস্তক্ষেপ করবে না আপনাদের অধিকারের উপরে, সে সম্বন্ধে আপনারা নিশ্চয় থাকতে পারেন। এবং যতটা তাড়াতাড়ি হয় আমরা চেষ্টা করব যাতে জুডিশিয়ারি সিপাহীভাবে কাজ করতে পারে। দ্বিতীয় কথা, আমাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ইংরেজি ভাষায় অনেক কিছু আমাদের চলছে, ইংরেজি ভাষা আমাদের মানে রক্তের মধ্যে কিছুটা আসর করেছে, সন্দেহ নাই। এবং ইংরেজি ভাষা অনেক পরিভাষার প্রয়োজন, সেটাও বুঝি। কিন্তু এই পরিভাষার জন্য যদি চিন্তা করি তো জীবনেও আর বাংলা ভাষা হবে না। সেই জন্যই আমরা কোন শাসনতন্ত্রে কোন ভায়া মিডিয়া রাখি নাই যে 5 বছর 10 বছরের মধ্যে বাংলার থেকে ইংরেজিতে পৌঁছতে হবে। আপনারা চেষ্টা করুন যেভাবে আপনাদের ভাষা আসে তার মধ্যে থেকে জাজমেন্ট লেখার চেষ্টা করুন, ওইটাই শেষ পর্যন্ত ভাষায় পরিণত হয়ে যাবে। আমরা আর এই পরিভাষা কমিটি করার চিন্তা করছি, তাহলে জীবনে আর ও ভাষা হয় নাই। অনেক পরিভাষার ইতিহাস শুনেছি, মাননীয় সাহেব বেয়াদবি মাফ করবেন, এটা আমাদের আমি দেখেছি, অনেক দেশে ঘুরেছি, যারা তাদের অক্ষর পর্যন্ত নাই, তারা নিজের ভাষায় কথা বলে, নিজের ভাষায় লেখে, নিজের জাজমেন্ট দেয়। অল্প কথায় লেখুন, যতটুকু পারা যায় লেখা যায়। আমরাও লেখার চেষ্টা করতেছি, আমাদেরও অসুবিধা হয়ে যায়, আমরাও মাঝে মাঝে অসুবিধা ফিল করি। এই ফিল করে বলে বসলাম, এই মাসে হয়ে যায়, আমাদেরও হয়, কিন্তু আমরা চেষ্টা করতেছি। বা কিছু না পাই যখন ইংরেজি লিখে নিয়ে আসে, এটা বাংলায় সাইন করে দিই, যেটা তলা বদলায় নিয়ে আসে, ওইটা আমরা করছি। তা আমরাও আশা করবো যে আপনাদের হাইকোর্টেও আর সুপ্রিম কোর্টেও, যেখানে আপনারা লিখতে আরম্ভ করেছেন, অফিস আদালতে বলে দেন, যতটুকু টাইপরাইটিং মেশিন দরকার চেষ্টা করবো আপনাদের পৌঁছাবার জন্য। শর্টহ্যান্ডের জন্য আমরা ক্লাস করতেছি, শিগগির ক্লাস করে যত তাড়াতাড়ি হয় কিছু আপনারা পাবেন। আপনাদের অসুবিধা আছে সে আমরা বুঝি, সে অসুবিধা দূর করতে যত সাহায্যের প্রয়োজন, পয়সা নাই, অর্থ নাই, তাহলেও কোনো কৃপণতা করবো না, এই আশ্বাস আপনাকে দেবার পারি। কিন্তু কমিশন করে আর সময় নষ্ট করতে চাই না, এই চেষ্টা। কমিশন শুনলে মাঝে মাঝে আমরা ভয় পাই, বহু কমিশন 25 বছরে শুনেছি। এটার জন্য আমার কাছে নিজের কাছেও যেন একটু আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। যদি আমাকে মাঝে মাঝে করতে হয়, রিঅর্গানাইজেশন কমিশন করতে হয়, পে কমিশন করতে হয়, তাহলে আমি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। আর আপনাদের আসার সময় জনাব সাহেব আমাকে বার দেখিয়েছেন, বারের বিল্ডিংটা আমরা ওটা এখন হয় নাই, কাজ শুরু হয়ে দেখি বন্ধ হয়েছে। দেখবো বন্ধ না হয় সেটা দেখবো, কাজের শুরু হয় সেটা শিগগিরই কাজ শুরু হয়ে যাবে, খতম কবে হবে বলতে আমি পারি না, সময় একটু লাগবে, তবে শুরু শিগগিরই হবে। সে সম্বন্ধে আমরা চাই সেটাকে ঠিক করার জন্য। যেমন ধরেন আমাদের কাছে যখন আমরা এখানে আসার সঙ্গে সঙ্গে বাইরের থেকে বললো যে আমাদের বৈদেশিক মুদ্রা লাগবে বই কেনার জন্য, আমাদের কিছু ছিল না, কিন্তু যেটা চেয়েছেন সেইটা হাতে হাত লাগাইনি আমরা, ওটাই আমরা আপনাদের দিয়ে দিয়েছি। বৈদেশিক মুদ্রা বই কিনে নিয়ে আসেন এই বারের লাইব্রেরির জন্য। বৈদেশিক মুদ্রা চেয়েছেন, দেরি করি নাই, যা চেয়েছেন তাই দিয়েছি। যদি এরকম কোনো জিনিসের প্রয়োজন হয়, যখন চাবেন, যতটুকু আমরা পারি নিশ্চয়ই করব। আমি একটু ওয়াদা কম করি, আপনারা জানেন, কারণ বাংলাদেশের মানুষকে দাঁড়ায় প্রথমে বলেছিলাম আমি যে 3 বছর কিছু দেবার পারবো না, ওটা আমি ঠিকই রাখি। যদি কিছু পারি ভালো কথা, দেবার পারবো না বলি আমি শুরু করি, কারণ মিথ্যা ধোকা দিয়ে লাভ নাই, কিছু নাই দেশের মধ্যে কিছু। যারা বড় বড় কথা বলেন তারা ভিতরে ঢুকলে বুঝতে পারতেন, বোধহয় পাগল হয়ে শেষ পর্যন্ত অনেকেই যেতে হতো আপনার পাবনাতে যেতে হতো অনেকেই, দেশের কি অবস্থা ছিল। যাই হোক, আপনারা আমার বেয়াদবি মাফ করবেন, আপনারা যেমন সুযোগ দিয়েছেন। আজ আমার স্বাধীন দেশের সুপ্রিম কোর্টে আসার যে সৌভাগ্য আমার হয়েছে, সেই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আইনের শাসন এদেশে হবে এবং আমাদের শাসনতন্ত্র যে হয়েছে আমরা চেষ্টা করব, পরিপূর্ণ চেষ্টা করব, সকলে মিলে চেষ্টা করব
যাতে এটার যে আদর্শ দেয়া হয়েছে আদর্শকে রক্ষা করা, এবং এখানে সুপ্রিম কোর্টের যথেষ্ট দায়িত্ব রয়েছে এবং আমাদের দিকে যে সহযোগিতা প্রয়োজন আপনারা সেটা পাবেন। আপনাদের কোনো কাজে আমরা ইন্টারফেয়ার করতে চাই না এবং আমরা চাই যে দেশের আইনের শাসন কায়েম হোক। তবে একটা কথা আছে যে দেশের অবস্থা আপনাদের বিবেচনা করে চলা উচিত। অনেক সময় যদি বেশি আপনারা করতে যান দেশের মধ্যে আইন শৃঙ্খলা অবস্থা খারাপ অবস্থার সৃষ্টি হয়, তাতে যেমন আমি কষ্ট ভোগ করবো আপনিও কষ্ট ভোগ করবেন। সেদিকে আপনাদের খেয়াল রাখাও প্রয়োজন আছে। ব্যাধি মাফ করবেন যদি একটা গল্প আপনাকে বলে ধরেন। আমরা একটা ডাকাত ধরলাম, আপনাদের ক্ষমতা আছে, পাওয়ার আছে যে তাকে আপনাকে বেল দিতে পারবেন, কিন্তু সে ডাকাত 3টে মার্ডার করছে, এখানে হাইজ্যাক করতেছে, গাড়ি ধরতেছে, লুট করতেছে, তাকে ধরে আনা হলো, বন্দুক শুধু ধরে নিয়ে আসা হলো। পরের দিন যখন খবর দিল তাহলে আমরা গ্রেফতার করে আমরা তাকে দিয়ে দিলাম জেলখানার মধ্যে। তিনি বেল পেয়ে গেলেন, যাই যে খবর দিল তাহলে মার্ডার করলেন, আবার তাকে দিয়ে দিলাম। তারপরের দিন যদি এসে হাইকোর্টের জজ সাহেবদের বাইরে থেকে আবার হাইজ্যাক করে নিয়ে যায় তখন আইনের অবস্থা কি হয়? সেই জন্যই আমি বলি যে আমাদের ওতপ্রোতভাবে সবকিছুই জড়িত, অ্যাবসলিউটলি আপনাদের রয়েছে, কিন্তু দেশের অবস্থা, দেশের মানসিকতা, দেশের আবহাওয়া বিবেচনা করেও চলতে হবে। তা না হলে শুধু আইন করে চলে না, কোনো কিছুই অটোটাইট কম্পার্টমেন্ট হয় না কোনো দেশে। স্বাধীন দেশের প্রত্যেকটি অর্গানের সঙ্গে অন্য অর্গান আনন্দভাবে জড়িত, একটা বাদ দিয়ে আর একটা চলতে পারে না এবং চললে কষ্ট হয়। সেই জন্য যখন বলেন কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, সেখানে আমি বলি না ইন্ডিপেন্ডেন্স। কারণ রাষ্ট্রের কাঠামোর মধ্যেই এবং শাসনতন্ত্রের কাঠামোর মধ্যেই আমাদের সবকিছুকে চলতে হবে। এই জন্য আমাদের যার যার কর্তব্য আমাদের পালন করতে হবে। সেই জন্য আমি আবার আন্তরিক ধন্যবাদ দিয়ে যে সুযোগ দিয়েছে সেজন্য আপনাকে আবার ধন্যবাদ দিচ্ছি। আপনাদের যদি কোনো ব্যাপারে কোনো অসুবিধা হয়, আপনারাও এদেশের সরকার এবং সরকার কিনা সেজন্য নির্বাচনও দিয়ে দিয়েছি। যদি আবার জনসাধারণ যাদের ভোট দেবেন তারা আসবেন, তবে শাসনতন্ত্র যা দেওয়া হয়েছে এই শাসনতন্ত্র দুনিয়ায় এত তাড়াতাড়ি করে দেওয়ার পারেন না, আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন। এত বিপদ আপদ, এত অভাব অনিটন দুঃখ কষ্টের মধ্যে শাসনতন্ত্র দিয়েছি এবং এত তাড়াতাড়ি এই জন্য দিয়েছি যে আইনের শাসনে বিশ্বাস করি এবং সেই জন্য শাসনতন্ত্র দেওয়া হয়েছে। আশা করি আজ আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আজ আমার শাসনতন্ত্র হয়েছে যার জন্য বহু রক্ত গেছে দেশে। আজ আমার সুপ্রিম কোর্ট হয়েছে যার কাছে মানুষ বিচার আশা করে। সেই কথা বলে আপনাদের আন্তরিক ধন্যবাদ দিয়ে, বারকে ধন্যবাদ দিয়ে, হাইকোর্টের বিচারপতি থেকে বিচারপতিগণকে এবং যারা উপস্থিত আমার মুরব্বী আছেন তাদেরকে, যারা আমার সহকর্মী আছেন তাদেরকে, যারা উপস্থিত ভদ্রমন্ডলী ভদ্রমহিলা তাদেরকে আন্তরিক ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। জয় বাংলা।